গুড মর্নিং স্টুডেন্ট, দর্শন শাস্ত্র চ্যানেলে স্বাগত জানাই। তো আজকে তোমাদেরকে শেখাবো বিবর্তন কাকে বলে, বিবর্তনের নিয়ম আর বিবর্তন কিভাবে করে। তো তোমরা দেখে নাও, যদি বুঝতে অসুবিধা হয় বা আমার চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে বা তোমাদের বন্ধু বান্ধবীদের মধ্যেও শেয়ার করবে, যাতে ওদেরও এই সাবজেক্টটা বুঝতে অনেক সুবিধা হয়। তো দেখে নাও, বিবর্তন কাকে বলে। বিবর্তন যে অমাধ্যম অনুমানে বিধিসঙ্গত ভাবে যুক্তিবাক্যের উদ্দেশ্যকে সিদ্ধান্তে উদ্দেশ্য হিসেবে রাখা হয়। যুক্তিবাক্যে বিধেয় পদের বিরুদ্ধ পদকে সিদ্ধান্তে বিধেয় হিসেবে রাখা হয়। যুক্তিবাক্য ও সিদ্ধান্তের মধ্যে গুণের পার্থক্য করা হয়, কিন্তু পরিমাণের পার্থক্য করা হয় না। তাকে বিবর্তন বা বিবর্তিত বা প্রতিবর্তন বলে। তো এই নিয়মটাতে কি বলছে বলতো? এখানে বলছে যে বিবর্তন যে সংজ্ঞাটা আছে, বিবর্তনের সংজ্ঞায় বলা হয়েছে যে বিবর্তন করার সময় বিবর্তনের যে উদ্দেশ্য পদটা, সেই উদ্দেশ্য পদটাকে উদ্দেশ্য পদেই রাখতে হবে, আর বিধেয় পদে বিধেয় পদটাকে বিরুদ্ধ পদ করতে হবে। এবার সেই বিরুদ্ধ পদটা কি, তাই না? বা বিরুদ্ধ পদটা আমরা কিভাবে করব সেটা দেখে নাও। সেটা করার আগে আমাকে বিরুদ্ধ পদ কি সেটা আগে জানতে হবে। তো দেখে নাও, এক্সাম্পলটা পরে বলছি। এই যে বিরুদ্ধ পদের সংজ্ঞায় কি বলেছে? কোন একটি পদে নির্দিষ্ট বিষয় বাদ দিয়ে বাকি সমস্ত কিছুকেই যে পদ দ্বারা নির্দেশ করা হয় তাকে ওই পদের বিরুদ্ধ পদ বলে। বিরুদ্ধ পদ সাধারণত মূল পদের পূর্বে বা আগে যুক্ত করে গঠন করতে হয়। মানে বিরুদ্ধ পদের যে মূল পদটা আছে, আমরা জানি যে বচন করার সময় পদ দুটো থাকে, একটা হচ্ছে উদ্দেশ্য পদ, একটা হচ্ছে বিধেয় পদ। তো বিবর্তনের সংজ্ঞায় কি বলেছে? যে বিরুদ্ধ পদটাকে বিরুদ্ধ পদ করতে হবে, তাই না? মানে বিবর্তনের সংজ্ঞায় বলেছে বিধেয় পদটাকে বিরুদ্ধ পদ করতে হবে। আর এখানে বলেছে যে বিরুদ্ধ পদ করার সময় বিধেয় পদের আগের জায়গাটাকে বিরুদ্ধ পদ করতে হবে। একটা বিরুদ্ধ পদের উদাহরণ দেখে নাও। যেমন একটা দেওয়া হয়েছে যে, যেমন মানুষ পদের বিরুদ্ধ পদ হলো অমানুষ। মানে এখানে বলতে যাচ্ছে এই কথাটাই, যখন আমরা বিবর্তন করব, বিবর্তন করার সময় আমাদেরকে বিধেয় পদের আগে অযুক্ত করতে হবে। বুঝতে পারছো তো? মানে বিধেয় পদের আগে অযুক্ত হবে, কিন্তু উদ্দেশ্য আর বিধেয়ের জায়গাটা স্থান পরিবর্তন হবে না বিবর্তনের ক্ষেত্রে। যেহেতু আমরা আবর্তনের ক্ষেত্রে দেখলাম যে আবর্তনে শুধুমাত্র বলা হয়েছে উদ্দেশ্য পদ আর বিধেয় পদটাকে চেঞ্জ করতে, তাই না? গুণের পরিমাণটা একই থাকবে। আর এখানে বলেছে যে উদ্দেশ্য পদ আর বিধেয় পদ সেই জায়গায় এক জায়গায় থাকবে। মানে উদ্দেশ্য পদ উদ্দেশ্যের জায়গায় থাকবে আর বিধেয় পদ বিধেয়ের জায়গায় থাকবে। কিন্তু যখন বিবর্তন করতে যাব তখন বিধেয় পদের আগে বা পূর্বে শুধুমাত্র অযুক্ত করতে হবে। তো এখানে দেখে নাও যে বিবর্তনের একটা এক্সাম্পল দিয়ে দিয়েছি, সেই এক্সাম্পলটা তোমরা দেখে নাও। এখানে আছে যে বিবর্তনের সংজ্ঞার যে এক্সাম্পলটা দেখে নাও, যে কোনো পাখি নয় কুকুর, ই বচন বিবর্তনীয় করছি, তাই না? এবার যখনই আমরা বিবর্তিত করতে যাব তখন কি করব? সুতরাং সকল পাখি হয় অকুকুর, মানে সামনে অটাকে যুক্ত করতে হবে। একটা বাক্য ছিল, বাক্যটাকে ধরে নাও যে এখানে এটাকে বচন আকারে নিয়ে আসলাম, এটা বিবর্তনীয় করলাম। যখনই বিবর্তিত করব, বিবর্তিত করার সময় আমাকে অযুক্ত করতে হবে। মানে যখন সিদ্ধান্তে আসবো তখন অযুক্ত করতে হবে। আর আমরা জানি যে আবর্তন বিবর্তনের একটা আশ্রয় বাক্য থাকে আর একটা সিদ্ধান্ত থাকে, তাই না? একটা আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত হয়। তো যখনই সিদ্ধান্তে আসবো, মানে বিবর্তন করব, তখন আমাকে বিধেয় পদের আগে অযুক্ত করতে হবে। বুঝতে পারছো তো তোমরা?
দেখে নাও যে বিবর্তনের নিয়মগুলো কি কি আর বিবর্তন কিভাবে করা যায়। তো 4টা নিয়ম আছে। 4টা নিয়মের মধ্যে প্রথম নিয়মটা দেখে নাও কি বলেছে। আছে বিবর্তন করার নিয়ম। বোর্ডটা একটু ছোট তো তাই একটু লেখাগুলা গিজিমিজি টাইপ হয়ে গেল, একটু দেখে নাও, বুঝে নেওয়ার চেষ্টা করো। 1 নম্বর নিয়মে কি আছে, বিবর্তনীয় এর উদ্দেশ্য পদ বিবর্তিতে উদ্দেশ্য পদ হবে, অর্থাৎ বিবর্তনীয় এবং বিবর্তিতে উদ্দেশ্য পদ এক থাকবে। মানে যখন একটা বাক্যকে বচনে নিয়ে আসবো, বচনে করার পর যখন এর সিদ্ধান্তে উপনীত হব তখন কি করতে হবে, উদ্দেশ্য পদের স্থানটা উদ্দেশ্য পদেই থাকবে, উদ্দেশ্য পদের স্থান পরিবর্তন করা যাবে না। 1 নম্বর নিয়মে এটা বলেছে। 2 নম্বর নিয়মটা দেখে নাও। 2 নম্বর নিয়মে বলেছে বিবর্তনীয় এর বিধেয় পদ বিবর্তিতে বিরুদ্ধ পদ হবে। এই যে কথাটা বলছে বিরুদ্ধ পদ হবে, অর্থাৎ বিবর্তিতে বিধেয় পদের পূর্বে অযুক্ত করতে হবে, অযুক্ত করতে হবে। মানে 2 নম্বর নিয়মে বলেছে যে বিবর্তনীয় যে বিধেয় পদটা আছে, বিবর্তনীয় যে পদটা আছে সেই পদটাকে বিরুদ্ধ পদ করতে হবে। বিরুদ্ধ পদ করে সেটার সামনে বা আগে যে পদটা থাকবে তার আগে অ যুক্ত করতে হবে। 3 নম্বর নিয়মে কি বলেছে, বিবর্তনীয় এর বিবর্তিতে পরিমাণ একই থাকবে। মানে পরিমাণটা আলাদা করা যাবে না, পরিমাণও একই থাকবে। অর্থাৎ বিবর্তনীয় যদি সামান্য হয় তবে বিবর্তিতেও সামান্য হবে। এটা সামান্য হ্যাঁবাচকও দিয়ে দিতে পারো। সামান্য হ্যাঁবাচক সামান্য হবে। আবার বিবর্তনীয় যদি বিশেষ হয়, এটা এখানে না দিয়ে এখানে দিয়ে দাও। অর্থাৎ বিবর্তনীয় যদি সামান্য হ্যাঁবাচক হয়, সামান্য হ্যাঁবাচক হয় তবে বিবর্তিতে সামান্য নাবাচক হবে। হ্যাঁ, সামান্য নাবাচক হবে। আবার বিবর্তনীয় যদি বিশেষ হ্যাঁবাচক হয় তবে বিবর্তিতেও বিশেষ নাবাচক হবে। নাবাচক আর হ্যাঁবাচক কথাটা লিখিনি, পারলে তোমরা লিখে নাও, আর না লিখলেও হবে। তো এখানে কি বলছে যে পরিমাণটা স্থানটা পরিবর্তন করা যাবে না, যে পরিমাণের যে স্থানটা আছে ওটাও একই রাখতে হবে। ওটা যদি সামান্য হ্যাঁবাচক হয় তাহলে এটা সামান্য নাবাচক হবে, আর বিশেষ যদি হ্যাঁবাচক হয় তাহলে ওটাকেও বিশেষ নাবাচক রাখতে হবে। এবার 4 নম্বর নিয়মটা কি বলেছে, যে বিবর্তনীয় এবং বিবর্তিতের গুণ ভিন্ন হবে। মানে কি বলেছে, যে বিবর্তনীয় আর বিবর্তিতের গুণটা ভিন্ন করতে হবে। ভিন্ন বলতে আলাদা হবে। কি বলেছে এখানে, অর্থাৎ বিবর্তনীয় যদি সামান্য হ্যাঁবাচক হয়, মানে বিবর্তনীয় যদি সামান্য হ্যাঁবাচক হয় তবে বিবর্তিতেও সামান্য নাবাচক হবে গুণের ক্ষেত্রে কিন্তু। আবার বিবর্তনীয় যদি বিশেষ নাবাচক হয় তবে বিবর্তিতেও বিশেষ হ্যাঁবাচক হবে। কিন্তু দেখে নাও এখানে, যে এখানে বলেছে যে পরিমাণের কোনো পার্থক্য থাকবে না। মানে পরিমাণটা উদ্দেশ্য বিধেয় চেঞ্জ হবে না, পরিমাণটা যেটা আছে সেটাকে এক রাখতে হবে। আর এখানে বলছে যে গুণটা খালি ভিন্ন হবে। বুঝতে পারছো? তাহলে দেখে নিবা যে তোমাদের পরীক্ষা অনেক ক্ষেত্রে আসে কি এমএসিকিউ এ সম্ভবত যেটা থাকে তোমাদের যে 16টা, এই 16টার মধ্যে থাকে যে পরিমাণের নিয়মটি লেখো। ওটাতে 1 নাম্বার থাকে, বা কোনো কোনো সময় দিয়ে দেয় যে গুণ সংক্রান্ত নিয়মটি লেখো, বিবর্তনের গুণ সংক্রান্ত নিয়মটি লেখো। তাহলে দেখে নাও, যদি শুধু পরিমাণেরটা বলে তাহলে তোমরা এইটুকু লিখলে তোমাদের 1 নাম্বার চলে আসবে। আর এটা পরীক্ষায় থাকে, বেশিরভাগ ক্ষেত্রেই থাকে। যদি বলে পরিমাণেরটা, এটা নোট ডাউন করে নিতে পারো তোমরা। যদি বলে যে বিবর্তনের পরিমাণ সংক্রান্ত নিয়মটি লেখো, 1 নাম্বার থাকবে এসিকিউ এ, তাহলে এটা দিবে। আর যদি বলে যে বিবর্তনের গুণ সংক্রান্ত নিয়মটি লেখো, তাহলে তোমাকে গুণ সংক্রান্ত নিয়ম এটা লিখতে হবে। দুটোর মধ্যে একটা বেশিরভাগ সময়ই থাকে,
এসিকিউ বিশেষ করে। আর বিবর্তন করার সময় তোমাদেরকে এই 4টা নিয়ম মনে রাখতেই হবে। এই 4টা নিয়ম মনে রাখলে তোমরা খুব সহজেই বিবর্তন কি করে সেটা করতে পারবে। তো যাই হোক, এটা নোট ডাউন করে নাও। আর বিবর্তনকে মনে রাখার জন্য আরেকটা পদ্ধতি, খুব সহজ পদ্ধতি আছে। একটু ব্ল্যাকবোর্ডটাকে ডিলিট করছি উপরে। তাহলে দেখে নাও, বিবর্তন করার একটা ছোট্ট সূত্র আছে। সেই সূত্রটা যদি তোমরা মনে রাখো তাহলে খুব সহজেই বিবর্তনটা করতে পারবে। তো দেখে নাও, এখানে দিলাম বিবর্তনীয়। তোমরা এটা খাতায় এক সাইডে লিখে রাখতে পারো, বা বিবর্তনের যে নিয়মগুলো ওর নিচে লিখে নিতে পারো। এখানে দিলাম বিবর্তনীয়। বিবর্তনীয়, এখানে বিবর্তিত। বিবর্তনীয় যদি এ বচন হয় তাহলে বিবর্তিত ই বচন হবে। বিবর্তনীয় যদি ই বচন হয় তাহলে বিবর্তিত এ বচনে হবে। আর বিবর্তনীয় যদি আই বচন হয় তাহলে বিবর্তিত ও বচন হবে। আর বিবর্তনীয় যদি ও বচনে হয় তাহলে বিবর্তিত আই বচন হবে। তাহলে এটা যদি তোমরা মনে রাখো তাহলে খুব সহজেই বিবর্তন কি করে সেটা তোমরা করতে পারবে। এই ছকটা লিখে নাও। তাহলে এবার 4টা বছরের 4টা এক্সাম্পল দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি, এটা নোট ডাউন করে নাও।